নমস্কার, বাংলাদেশ শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আনুমানিক জিডিপির উপরে। গত দুদিন আগে 7 তারিখে আমাদের গভর্নমেন্ট একটা এস্টিমেটেড জিডিপির উপর ডেটা রিলিজ করেছে। তো সেটার কি ইম্পর্টেন্স আমাদের শেয়ার বাজারে, সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এখন কি করণীয় সেটার ব্যাপারে একটা ডিটেল অ্যানালাইসিস। তো এই ভিডিওতে আমরা দেখতেই পাচ্ছেন আমরা কি আলোচনা করতে চলেছি। প্রথমে তো জানবো যে এস্টিমেটেড জিডিপি, দ্যাট মিনস আনুমানিক জিডিপি কি, এটি কমেছে কেন, এটার কারণ কি, শেয়ার বাজারে এটার প্রভাব কি সেটার ব্যাপারে আলোচনা করব। তারপরে এইচএমপিভি ভাইরাস, যে ভাইরাসটির ব্যাপারে এখন খুব আলোচনা চলছে, এটি কি এবং এর ফলে কি কি হতে চলেছে, সামনে কি আরো বড় পতন আছে সেটার ব্যাপারে আলোচনা করবো, আর এখন কি করণীয়, এবং এই এখন কি করণীয় এই জায়গাতেই আমি কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আপনাদের খুব হেল্প করবে। ওকে, তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, এটা খুবই জরুরি। শুধু এই এই সিচুয়েশনের জন্য নয়, সারা বছরের জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্স আপনার কাজে লাগবে। তো চলুন শুরু করে নেওয়া যাক। যে খবরটা আসছে সেটা কি দেখতেই পাচ্ছেন, যে জিডিপি গ্রোথ স্লো ডাউনে চলে গেছে। কদিন আগে আমি আরো একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে জিডিপি গ্রোথ ডাউন গেছে। জিডিপি গ্রোথ বেসিক্যালি হয় কি না, কোনো দেশে কতটা কি প্রোডাকশন হচ্ছে সেটাই বোঝায় জিডিপি গ্রোথ। তো ভারতে ধরুন 1,000 কোটি টাকার প্রোডাকশন, আমি জাস্ট ধরতে বলেছি, অনেক বেশি প্রোডাকশন হয়, নানান প্রোডাক্ট আমরা তৈরি করি, বাইরের দেশে রপ্তানি করি, কিছু আমদানিও করি। তো জিডিপি হচ্ছে কি, ধরুন এক বছরে আমি ধরতে বলছি 1,000 কোটি টাকার ধান উৎপাদন হলো। এবার জিডিপির নানান প্রকার আছে, তাই জন্য আপনাকে বোঝাচ্ছি যে জিডিপি নমিনাল জিডিপি আর যে রিয়েল জিডিপি সেটাকে বোঝার জন্য। যে দেখুন রিয়েল জিডিপিতে কি হয়, আমরা মুদ্রাস্ফীতি, যে আমাদের যে বাড়ছে টাকার, যে ভ্যালুয়েশন দিনকে দিন কমছে এবং জিনিসপত্রের দাম বাড়ছে, সেটাকে নিয়ে যখন আমরা ধরি তখন সেটা হচ্ছে আমাদের রিয়েল জিডিপি। আর নমিনাল জিডিপি হচ্ছে কি না, যেটা হয়েছে, যেমন ধরুন 1,000 কোটি টাকার, আজকে এই বছরে আমাদের 1,000 কোটি টাকার ধান উৎপাদিত হয়েছে আমাদের সারা দেশে, সামনের বছর 1,500 কোটি টাকা, এটা একদম চলে গেল কি নমিনাল জিডিপি। এবার যখন আমরা রিয়েল জিডিপি করব তখন আমরা কি করব, এই যে মুদ্রাস্ফীতি, এবছর 100 টাকা কেজি বা যেমন হয় চালের দাম ধানের দাম, সেটা কি সেম থাকবে না, সামনের বছর একটু বাড়বে বা একটু কমবে। তো তখন সেই মুদ্রাস্ফীতির যে রেশিওটা আছে সেটা সমেত যখন আমরা ক্যালকুলেশন করব তখন আসবে নমিনাল জিডিপি, সরি রিয়েল জিডিপি। আর যখন মুদ্রাস্ফীতিকে আমরা রেকগনাইজ করবো না, সেটাকে সাইডে রেখে এমনি জাস্ট কত কত টাকার প্রোডাকশন হলো সেটাকেই জাস্ট ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। তো এখন এস্টিমেটেড জিডিপি কি, দেখুন এস্টিমেটেড জিডিপি হচ্ছে কি, এস্টিমেট মানে কি আনুমানিক। এটা অনুমান করছে, সরকার অনুমান করছে যে এবারে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার আছে সেখানে অল টুগেদার 6.4% করবে। এবার 6.4%টা অনেকটাই কম। কেন, এখানে আপনি এই ডেটাতে দেখতে পাচ্ছেন, এখানে একদম ছক করে দেয়া আছে প্রত্যেকটা ছকে এক একটা ইয়ারে কেমন কি জিডিপি গ্রোথ আমরা পেয়েছি সেটা। 2013-14তে 7.4, তারপর দেখতে পাচ্ছেন মাঝখানে 18-19-এ 6.5, 19-20-তে একটু কমে গেছিল। 19-20-তে কমেছিল কারণ কি না, এই সময় লাস্টের দিকে কিন্তু অল টুগেদার কোভিড চলে এসেছিল। ওকে, তারপরে দেখুন 20-21-এ একদম মাইনাসে চলে গেছিল। কেন, কারণ তখন তো কোভিড চলছে সারা বছর, সারা দেশ কি সারা ওয়ার্ল্ডে বিজনেসের অবস্থা খারাপ, সব বন্ধ। ওকে, তারপর 9.7 একটা দারুণ গ্রোথ, তারপর 7, 8.2 তবু ভালো, কিন্তু এখন দেখুন 6.4-এ চলে এসেছে। 7-এর জায়গাটাও রাখতে পারলো না, 6.5ও হচ্ছে না, 6.4। তো এরকম একটা এস্টিমেশন এস্টিমেট করছে, অনুমান করছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে এরকম 6.4% গ্রোথ হবে। এবার দেখুন এর যে মেন কারণ সেটার আমি আপনাদের সাথে আপনার কাছে তুলে ধরবো। তো প্রধান কারণ হচ্ছে যে গভর্নমেন্ট স্পেন্ড করছে না। গভর্নমেন্ট যদি স্পেন্ড না করে, গভর্নমেন্ট যদি টাকা না খরচ করে, এবার দেখুন যে কোনো দেশের সব থেকে বড় যে এন্টিটি হয় সেটা হচ্ছে তাদের গভর্নমেন্ট। গভর্নমেন্টকে এগিয়ে আসতে হয় তাদের দেশের ইকোনমিকে বাড়ানোর জন্য। আমরা যেমন দেখেছি যখন ভোট চলছে, ভোটের আগে কি হচ্ছে, যে তখনকার এখনো সেই সেম সরকার, মোদী গভর্নমেন্ট কি করছে, নানান জায়গায় নানান খাতে ইনভেস্ট করছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়েছে, এবং তার জন্যই কিন্তু পিএসইউ স্টক গুলো হু হু বেড়েছে। প্রত্যেক দিন কোল ইন্ডিয়া, ওএনজিসি, যে কোনো একটা সেক্টরে নতুন নতুন একটা করে স্কিম, নতুন নতুন প্রজেক্ট তারা আলোচনা করছে, তারা নিয়ে আসছিল, প্রস্তাবনা নিয়ে আসছিল এবং প্রজেক্ট পাচ্ছিল সেই কোম্পানিগুলো, এবং স্টকও দারুণ ছুটছিল। কিন্তু এখন গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে ফেলেছে, এবং গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে ফেলার জন্যই কিন্তু জিডিপি গ্রোথ কমেছে। সেটা কে বলেছিল না, আমাদের আরবিআই যে গভর্নর ছিল শশীকান্ত দাস, এটা কিছুদিন আগেকার যদিও। তো এটাই প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে আমার
মাথায় যেটা বোঝে, দেখুন গভর্নমেন্টকে স্পেন্ড করতে হবে। আপনি যদি স্পেন্ড না করেন, আপনাকে ইনফ্রাস্ট্রাকচারে স্পেন্ড করতে হবে, নানান যে পিএসইউ কোম্পানি আছে তাদেরকে টেন্ডার দিতে হবে, প্রজেক্ট দিতে হবে, তবেই তো স্টক আগে বাড়বে, তবেই তো বিজনেস বাড়বে, তাই না? আর তাছাড়া এইচএমপিভি ভাইরাসের জন্য দেখতে পাচ্ছেন দুদিন আগে স্টক পড়ে গেছিল। এবং দেখুন এই ভাইরাসটা নিয়ে দেখতে পাচ্ছি মানে অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু নানান ভয় দেখাচ্ছে এই হবে ওই হবে। কিন্তু আমি কয়েকজনের সাথে কথা বললাম যারা চায়নাতে আছে, ওকে, তারা কিন্তু বলছে না যে ওরা মাস্ক মাস্ক পরে ঘুরছে, এমন কিছু কিন্তু বড় ব্যাপারটা নয়, তার থেকে বেশি ভয় পাইয়ে দেওয়া হয়েছে। এবার এই হচ্ছে সিচুয়েশন। আর বলেই দিলাম যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কম 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 করছে, তার জন্যই কিন্তু জিডিপি গ্রোথ কম। এবং জিডিপির এখানে ডেটা একটা দেখিয়ে দিয়েছি যে কেমন কি অবস্থা, দেখতে পাচ্ছেন ইয়ার অন বেসিসে এখন একদম ডাউনের কাছে চলে গেছে। আর এই হচ্ছে নিফটি ফিফটি। তো নিফটি ফিফটির ব্যাপারে আমি বারবার করে আপনাদের বলেছিলাম যে দেখুন আমার মানে খুব ইম্পর্টেন্ট, আর আমি খুব এমফাসিস দিই এই 50 ডেজ মুভিং অ্যাভারেজ, এই যে রেড লাইনটা আছে এটা হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ। এর উপরে না আসা পর্যন্ত না আমি ভাবি না যে মার্কেটে মানে আমি রান দেখতে হবে। এবং এর উপরে আসলেই হবে না, এখানে এক্সাজারেট করতে হবে। বারবার বলি যে 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে এক্সাজারেট করতে হবে, ওখানে মানে স্থায়ী হতে হবে, ঠিক আছে? কিন্তু স্থায়ী হয়নি। দেখুন একটু স্থায়ী হয়েছিল, মনে হয়েছিল হয়তো অনেকে এখানে বুল রান ভেবেছিল, কিন্তু তারপরে দেখুন দুদিনে তারপরে একদম ডাউনে চলে গেছে। এখন তো 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে গেছে। তো যে টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের জন্য রেখেছি আমি, সেটার ব্যাপারে অ্যানালাইসিস, সেটার ব্যাপারে বলবো। দেখুন প্রথম যে টিপস এন্ড ট্রিক্সটা আমি বলবো আপনাদের, দেখুন এখন বুঝতেই পারছেন গত 3-4 মাসে মার্কেটের কি অবস্থা। সুইং ট্রেড করতে গেলেও আপনি দেখতে পাচ্ছেন যে স্টপ লস হিট হয়ে যাচ্ছে, তাই না? তো আমার মনে হয় এখন এই বছরটা অন্তত আপনাদের ক্যাপিটালটা একটু কমিয়ে নিয়ে আসা উচিত। আপনি যে ক্যাপিটাল নিয়ে ট্রেড করেন, ইনভেস্ট করেন, তার পরিমাণটা একটু কমিয়ে নিয়ে আসুন। ওকে, এটা হলো আমার নাম্বার 1 টিপ। ঠিক আছে, একটা টিপ হলো। এরপর নাম্বার 2, সেক্টর অ্যানালাইসিস। সেক্টর অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? সব স্টক এবারে ভাগবে না, সব স্টক এবারে ছুটবে না, ঠিক আছে? এটা আপনি আগের বছরের মতন হবে না স্টক মার্কেট, ঠিক আছে? নানান প্রবলেম দেখতেই পাচ্ছেন। গত 3-4 মাস ধরে যারা অ্যাক্টিভ আছেন তারা জানেন যে স্টক মার্কেটে কি অবস্থা। ওকে, তারপর নাম্বার 3, মেক আ ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্ট তৈরি করতে হবে যে কি কি স্টকে আমি ইনভেস্ট করতে চলেছি। যেমন আমার এখানে ওয়াচ লিস্ট তৈরি করা আছে, আমি এই স্টকগুলো, এই লার্জ ক্যাপ স্টকের উপর মানে ইন্টারেস্টেড। আমি এর উপর একটা ভিডিও এনেছি এই চ্যানেলে, আপনারা দেখতে পারেন। ওকে, এখানে আমি মেইনলি 3টে স্টকের উপর খুবই ইন্টারেস্টেড: নেসলে ইন্ডিয়া, এফএমসিজি স্টক, কোল ইন্ডিয়া, ভালো ডিভিডেন্ড দেয়, ভালো পিওসি স্টক, আর আইআরসিটিসি একটা মনোপলি স্টক। ওকে, আরো স্টক আছে, এগুলোতে আমি জাস্ট ওয়াচ লিস্টে। তো আপনাকেও এরকম একটা ওয়াচ লিস্ট তৈরি করে নিতে হবে যে এই স্টকগুলো আমার ওয়াচ লিস্টে থাকবে। ওকে, আর লাস্টলি যেটা আমি সবাইকে বারবার বলি যে এখন এমন কোনো স্টকে যাব না যেখানে আমি একটা নিউজ বেসে টুক করে ঢুকেলাম না, স্ট্রং ফান্ডামেন্টাল থাকতে হবে তার। ওকে, স্ট্রং ফান্ডামেন্টাল। আর সব থেকে বড় আমার আমার যেটা খুব ফেভারিট সেটা হচ্ছে 50 ডিএম। আমি 50 ডিএম এর নিচে স্টকে হাত দিই না, একদম খুলে বলছি, এটা আমার নিজস্ব রুল। আমি 50 ডিএম এর নিচে যারা ট্রেড করছে সেই সব স্টকে হাত দিই না। অনেকে চেষ্টা করবে বটমে নেওয়ার, আপনি বটমে নিতে গিয়ে কিন্তু ফেসে যেতে পারেন, ঠিক আছে? সে যে 90 টাকার স্টক যদি 2 টাকায় আসে, সেখান থেকে আরো 90% পড়তে পারে। ওকে, তো এখন আমাদের স্ট্রং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা উচিত। তার সাথে সাথে কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হতে চলেছে, কোন কোন সেক্টর বড় বড় ডিল পেতে চলেছে, সেগুলো অ্যানালাইসিস করা উচিত। আর 50 ডিএমএ কে আমি বারবার ওই জন্যই বলি, আবারও বলছি, 50 ডিএমএ কে আপনি দেখবেন, আমার বিশ্বাস না হলে আমি স্টকে দেখবেন 50 ডিএমএ কে মানে রেজিস্ট্রেশন করে আবার পড়ে গেছে। দেখুন আপনার আপনার ওয়াচে আপনার স্টকে হচ্ছে কিনা, ঠিক আছে? আর আপনি যদি এই সেক্টর অ্যানালাইসিসের উপরে ভিডিও চান, তাহলে এই ভিডিওটির নিচে কমেন্ট করুন সেক্টর, ঠিক আছে? সেক্টর অ্যানালিসিস বা সেক্টর কমেন্ট করুন। অ্যাটলিস্ট 25 থেকে 30টা কমেন্ট চাই, ঠিক আছে? অ্যাটলিস্ট 25টা কমেন্ট চাই। আমি অবশ্যই একটা মাস্টার অ্যানালাইসিস ভিডিও আনবো যেখানে আমি তুলে ধরবো যে কোন কোন সেক্টরগুলো ফিউচারিস্টিক, ঠিক আছে? ভবিষ্যতে কোন কোন সেক্টরগুলো গ্রো করতে চলেছে, এবং আমাদের যে সরকার আছে, ভারতীয় সরকার কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করতে চলেছে। ওকে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এখন কম আছে, গভর্নমেন্ট এখন অতটা খরচ করছে না, কিন্তু একটা না একটা কোয়ার্টারে খরচ করতেই হবে। সে টাকা রাখতে পারে না অতটা, ঠিক আছে? কিছুটা সে সেভ রাখছে, কিন্তু পরে কোনো না কোনো কোয়ার্টারে তাকে প্রচুর এক্সপেন্ডিচার করতেই হবে। তো কোন কোন সেক্টরগুলো সেগুলো হবে। তো এই ভিডিওর নিচে অবশ্যই 25টি কমেন্ট আমার চাই সেক্টর, তাহলে আমি অবশ্যই এই মাস্টার অ্যানালিসিস ভিডিওটি আনবো। একটু লং হবে, কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, আপনি অনেক উপকৃত হবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।